আমি কি আপনাদের খাজানা চুরি করে নিয়ে যাব? ঢুকতে দিলে কি হয়? রুলস অলওয়েজ রুলস, সেটা তো মেনে চলা আমাদের কর্তব্য। কিন্তু আঙ্কেল, আমি তো রোজ সকালে ঢুকি এই গেট দিয়ে। তুমি এখানের স্টুডেন্টস হো, ক্যান্টনমেন্ট এরিয়ার সকল রুলস তো তোমার জানার কথা। আজ ফ্রাইডে, তুমি সকাল 5:30টায় কি করবে এখানে? ফ্রেন্ডের বাসায় যাব। এ তো সকালে। আরপি আঙ্কেলের চোখ বড় বড় করে তাকানো দেখে ঢোক গিলল রোদেলা। শালা তিথিটা কোথায় মরলো? বিড়বিড়িয়ে বলল সে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, যে কাজের জন্য এসেছে তা সম্পূর্ণটাই যে বাকি। আঙ্কেল, ও আমার মেহমান, আপনি আসতে দিন ওকে। তাহলে তোমার বাবার নাম লেখে সাইন করে ওকে নিয়ে যাও। তিথি মুখে মেখে হাসি ঝুলিয়ে রেজিস্টারে সাইন করে দিল। আর রোদেলা যেন হাফ ছেড়ে বাঁচলো তাতে। ক্যান্টনমেন্ট এরিয়ার এই নিয়মগুলো অসহ্য লাগে রোদেলা, কিন্তু এরিয়ার সেফটির জন্য সবকিছু মানাটাও তো জরুরি। কিছু দূর হেঁটে যেতে এই তিথি রোদেলার গায়ের উপর ঢলে পড়ল আর বিড়বিড়িয়ে বলল, পুরো সপ্তাহে তো দেখিস তাকে, ফ্রাইডে অন্তত বাদ পড়লে কি সমস্যা? আমার সাধের ঘুম। হাই তুলে রোদেলার কাঁধের উপর মাথা দিয়ে চোখ বুজল তিথি। রোদেলা মাথা দুলিয়ে বিড়বিড়িয়ে তাকে কিছু কথা শুনিয়ে দিল। সেগুলো কি নর্মাল কথা না বকা রোদেলার পীর বানানোর জন্য বোঝা গেল না। আচ্ছা, 2 টাকার গাড়িগুলো সকাল সকাল আসে না কোন দুঃখে? এগুলোকে সাটেল বলে আমার মা। আর সকাল সকাল কোন গাধা প্রকৃতি বিলাসে বের হবে যে আঙ্কেলরা সাটেল চালাবে? 7টায় বের হয় সব, আর পক্ষীরাজ তো সেই 10টায়। পঙ্কিরাজ ঘোড়ার ডিম, টেম্পুর মতো দেখতে, শুধু লাল রং দিয়ে নাম পাল্টাই দিচ্ছে। চারপাশে পুরো অন্ধকার, আমার তো মুড়ির টিনের মতো লাগে এগুলো। মুখ বাঁকিয়ে বলল রোদেলা। আর তাছাড়া তোদের এরিয়ার কোনো গাড়ি পাওয়া যায় না ইয়ার। দেখ, পা ব্যথা করছে আমার। রোদেলার মুখ থেকে কথা বের হওয়ার সাথে সাথে এই তিথি নাক ফুলিয়ে রোদেলার দিকে তাকালো। রোদেলা নিজের ঠোঁটটা চুষতে চুষতে আশেপাশে তাকালো, কারণ সে জানে 10 নম্বর বিপদ সংকেত শুরু হয়ে গেছে। আর এখন তিথি ব্লাস্ট হবে, তাও আবার অতিরিক্ত জোরে। কে বলে তোকে তোর ওই ক্রাশ নামের বাঁশ খেতে রোজ রোজ এখানে আসতে? স্যারকে বলবো কালকে দেখি সবটা। স্যারের যে স্টুডেন্টের সুবিধার জন্য বিকালে কোচিং রেখেছে, কারণ তার কুখ্যাত স্টুডেন্ট সকালে উঠতে কষ্ট হয় তাই। আর সেখানে সে গুণধর গাধি ছাত্রী এখানে বাঁশের গ্লাসে চুবিয়ে চুবিয়ে ক্রাশ খাচ্ছে, তাও বা সকালবেলায়। তিথির কণ্ঠে আক্ষেপ আর রাগ দুটোই ঝরে পড়ল, কিন্তু রোদেলা সেদিকে মন নেই। সে ভাবছে আজকে সে যখন মাঠে এক্সারসাইজ করবে। যদিও ফ্রাইডেতে চেকপোস্টের কাছে মাঠটাই চলে আসেন তিনি এক্সারসাইজ করতে। টিনের ব্রিজটাতে লাফাতে লাফাতেই উঠল রোদেলা, আর এতেই ঝনঝনিয়ে উঠল ব্রিজটা। তা দেখে খিলখিলিয়ে হেসে দিল রোদেলা। মুহূর্তেই তিথির রাগটাও পড়ে গেল। মেয়েটা পুরো বাচ্চা, আনমনেই ভাবলো সে। তারপর মুখে হালকা রাগী ভাব ফুটিয়ে বলল, আসলে দোষটা আমারই। আমাকেই কালো মহিষে দৌড়াইছিল, তাই তোকে সেদিন আমার বাসায় রাত থাকতে বলেছিলাম। আর ওই যে সুখে থাকলে ভূতে কিলাই, আমার ক্ষেত্রেও তাই। তাই তো সকাল সকাল মর্নিং ওয়াক করতে বের করেছিলাম তোকে। আর তারপর থেকে ওই হদস্তারা অফিসারের প্রেমে তুই পড়লি। মোটেও এইসব উল্টাপাল্টা নামে ডাকবি না ওকে। অন্যদিন কি তোকে আসতে বলি নাকি? কলেজ ড্রেস থাকে তখন আমার ইজিলি ঢুকতে পারি, তোকে তো শুধু ফ্রাইডেতেই আসতে বলি। দেখ রোদেলা, তোর ওই ছাগলটার জন্য আমি বেরোতে পারবো না, আর বলে দিলাম। রোদেলা মুচকি হেসে তাকালো তিথির দিকে। রোদেলা জানে শুধু আজ না, রোদেলা যদি তিথিকে রোজ পুরো রাত ক্যান্টনমেন্ট এরিয়াতে টহল দিতে বলে সে তাও দিয়ে দিবে। অনেক বেশি ভালোবাসে তিথি তাকে, তাই তো তাকে কলিজার ছিলকা ডাকে রোদেলা। কারণ কলিজার এক টুকরো টুক করে অন্য কারো শরীরে প্রতিস্থাপন হয়ে যে বান্ধবী হয় তাকে কলিজার ছিলকা বান্ধবী নামে সংজ্ঞায়িত করে রোদেলা। রোদেলা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর তিথি তার সাথেই। তিথির সাথে রোদেলার প্রথম দেখা হয়েছিল কলেজের প্রথম দিন। খুব বেশি ঝগড়া হয়েছিল সেদিন তার সাথে তিথির। রোদেলা তো তিথিকে সহ্যই করতে পারতো না, কিন্তু তিথির কাছে কেন যেন রোদেলাকেই সবচেয়ে বেশি প্রিয় লাগতো। আর তাই তো তাদের বন্ধুত্ব হতে বেশি সময় লাগেনি। রোদেলা এসব ভাবতে ভাবতেই আনমনে হেসে দিল। তখনই তিথি মুখ বাঁকিয়ে বলল,
ওই দেখা যায় সুপারি গাছ, ওই তোমার বাস, ওইখানেতে এক্সারসাইজ করে তোমার হিরো নামের ছাগলটা, আই মিন ক্রাশ। রোদেলা নাক ফুলিয়ে তিথির দিকে তাকালো, যার অন্য মিনিং হলো উল্টাপাল্টা কথা বললে সুপারি পাতা দিয়ে মুখ ছিলিয়ে দিব তোরে। তিথি হালকা কেশে চুপ হয়ে গেল। রোদেলা সামনের দিকে তাকাতে এই অজানা এক ভালো লাগায় তার মন ভরে গেল। আচমকা শীতল হাওয়া তাকে ছুঁয়ে দূর দূরান্তেই মিশে গেল, যেন তার জন্যই এসেছিল তা। চারপাশের পাখিগুলো যেন কিচিরমিচির করে জানিয়ে দিচ্ছে তার আসার খবর, কিন্তু সামনের মানুষটা যেন এসবে মনই নেই। সে আনমনেই পুশ আপ করতে ব্যস্ত। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রাউজার আর হোয়াইট টি শার্ট পরে পুশ আপ করছে এক সুদর্শন তরুণ। হাতের পেশিগুলো সাপের মতো আঁকাবাঁকা হয়ে ফুলে উঠছে বারবার। বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে কপাল ছুঁয়ে কানের পাশে বেয়ে নামছে। অদ্ভুত সুন্দর লাগছে তাকে এতে। আচমকা দাঁড়িয়ে গেল সে, আর রোদেলা তাড়াতাড়ি গাছের আড়ালে লুকিয়ে পড়ল। কি রে শিয়াল, ওইভাবে লুকিয়ে দেখার কি আছে? সামনে গিয়ে ড্যাবডেবিয়ে তাকিয়ে থাক। চুপ করবি তুই? রাতে কি মুরগির পেছনের অংশ দিয়ে ভাত খেয়েছিস নাকি? ফিসফিসিয়ে বলল রোদেলা। তিথি মুখ ভেঙচিয়ে রোদেলার কথা অনুকরণ করতেই সেদিকে চোখ লাল লাল করে তাকালো রোদেলা। পাম গাছের সাথে নিজেকে মিশিয়ে আবারও সামনের দিকে তাকালো রোদেলা। এক জায়গায় দাঁড়িয়ে দৌড়াচ্ছে ছেলেটা। তার নাকের ডগা ছুঁয়ে পড়া ঘামগুলো রোদের আলোতে চিকচিক করছে, যেন এক মুঠো মুক্ত দানা। আচ্ছা, নাকের ডগায় ঘাম জমলে নাকি মেয়েরা স্বামী সোহাগী হয়, এখন কি সে কি বউ সোহাগা হবে? আনমনেই নিজেকে প্রশ্ন করলো রোদেলা। হঠাৎই আশেপাশে চোখ দিতেই রাগে পুরো শরীর জ্বলে উঠল তার। আশেপাশে জগিং করতে আসা মেয়েগুলো আর চোখে শুধু সেই ছেলেটাকেই দেখছে। এই হাসানাত আরিয়ান বিয়ে করতে পারে না? মেয়েদেরকে এমন পাগল করার ঠেকা নিয়ে রেখেছে কোন দুঃখে? মুখ ফুলিয়ে বলল রোদেলা। তিথি তার চেহারার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে দিল, আর রোদেলা নাক ফুলিয়ে বাড়ির পথে আবার হাঁটা ধরল। রোজের মতো আবারও মনে মনে প্রতিজ্ঞা করে নিল সে আর আসবে না। না, তাকে দেখতে আর আসবে না সে। রঙও এতটা ফর্সা না, আহামরি কোনো হাইটও না, জাস্ট 6 ফুট। চোখগুলো সুন্দর নেই, তাও কেন মেয়েদের তার দিকে তাকাতে হবে? হাঁটতে হাঁটতেই মুখ ভেঙচিয়ে বলল কথাগুলো রোদেলা। তিথি মুখ টিপে হাসছে, কারণ কিছুক্ষণ পরই সে সুন্দর নেই চোখের উপর আবারও ক্রাশ খাবে রোদেলা, আর আবার সকাল সকাল ছুটে আসবে এই হাসনাতকে দেখতে সে। এক্সারসাইজ শেষ হয়ে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক চোখ বুলালো হাসনাত। মুখে দুষ্ট হাসি ঝুলছে তার। মেয়েটা আজকেও আবার এসেছিল। মুচকি হেসে ভাবলো সে, নাম না জানা মেয়েটা রোজ তাকেই দেখতে আসে, এটা খুব করে জানা হয়ে গেছে এখন হাসনাতের। তার খুব করে ইচ্ছে করে সে মেয়েটার সাথে দুষ্টুমি করে মেয়েটার নামটা জিজ্ঞেস করতে। হয়তো মেয়েটার মতো মেয়েটার নামটাও মিষ্টি, আনমনেই ভাবে সে, কিন্তু চাইলেই তা সম্ভব নয়। তার সাথে আরো অনেকেই এক্সারসাইজ ও প্র্যাকটিস করতে আসে এখানে, আর সে এখানে সবার সিনিয়র। চাইলেই বাচ্চা ছেলেদের মতো ব্যবহার করতে পারে না সে। মুখের মধ্যে বার্ধক্য ভাব ফুটিয়ে নিজের কোয়ার্টারের দিকে প্রস্থান করে সে। 28 বছর বয়স তার। তার সমান অনেক অফিসার হওয়ার পরপরই বিয়ে করে নিয়েছে, কিন্তু সে নিজের ক্যারিয়ারের প্রতি অনেক বেশি কেয়ারি। আর তার মতে ছেলেদের বাঘের মতো হওয়া দরকার। এইসব প্রেমের খপ্পরে পড়া মানেই জীবন আম পাতা। এইসব ভাবতে ভাবতেই রুমে প্রবেশ করে বিছানায় গায়ে এলিয়ে দিল সে। চোখ বুঝতেই অচেনা সেই মেয়েটার ভীতু চেহারাটা চোখের সামনে বারবার ভেসে আসতে লাগলো তার। বেশিরভাগ সময় লাল ড্রেস পরে মেয়েটা, তাই তো তার নাম লালবানু দিয়ে দিল হাসনাত। তবে তার মতে মেয়েটার জন্য লাল রংটাই পারফেক্ট। দুধে আলতা যার গায়ের রং, গুলুমুলু যার গালগুলো, থাকে তো লাল রঙে লাল পরি লাগবেই। তবে হাসনাতের মাঝে মাঝে ইচ্ছে হয় মেয়েটার গালগুলো টেনে দিতে। এত বড় মেয়ে পিচ্চিদের মতো দেখতে কেন? পরদিন সকালে ক্লাসে পৌঁছে সোজা পেছনের বেঞ্চে চলে গেল রোদেলা। সামনের বেঞ্চে বসা তিথি নাক ফুলালো, খুব বেশি এনজয় করছে সে। হঠাৎই তিথি সামনের বেঞ্চ থেকে নিজের ব্যাগটা নিয়ে এসে রোদেলার পাশের বেঞ্চে ছুঁড়ে মারলো, আর রোদেলা উদাসীনভাবে মুখ ফুটিয়ে পানির বোতলটা সাবার করতে লাগলো। আজকে এত লেট কেন তোর? আবার গিয়েছিলি? জানা জিনিস কেন জিজ্ঞেস করছিস? রোদেলা, তুই কি জানিস তোদের এজ ডিস্টেন্স কত? 10 বছর। ভুল হচ্ছে তোর, ওইটা 9 হবে। সামনের মাসে 18 হবে আমার। নার্সারি, কেজি এইসব পড়তে পড়তে এজ চলে গেছে আমার। আর ওনার এজ আমি গোপন সূত্রে খবর পেয়েছি 27-19।
নিজের বয়স 1 বছর বেশি বলেন, যাতে আল্ট্রা ম্যাচিওর ভাব আসে ওনার। 9 বছরও কম ইয়ার। তোদের মধ্যে মতের মিল হবে না কখনোই। তোর যখন ঘুরতে ইচ্ছা হবে সে তখন রেস্টের কথা বলবে, আর তুই যখন রোমান্টিক কিছু শুনতে চাইবি সে তখন দেশের সমস্যা নিয়ে লেকচার দিবে তোকে, আর তোর আগেই বুড়ো হয়ে যাবে সে। কে বলল মেয়েরা ছেলেদের আগে বুড়ো হয়? আমার আম্মুকেই দেখ, আব্বুর 15 বছরের ছোট, কিন্তু দেখতে সমান মনে হয়। আর এইজ ডিফারেন্স না থাকলে রেসপেক্ট থাকে না। তিথি হতাশ। এই মেয়েকে বুঝিয়ে বুঝিয়ে সে ক্লান্ত। মেয়েটার পুরো মাথাটা সেই অ্যারোগ্যান্ট অফিসার খেয়ে নিয়েছে। নিজের বান্ধবীর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তিত তিথি। তাছাড়া ওনার ফিগার দেখেছিস? দেখলে মনে হয় 24 বছরের তরুণ। এক্সারসাইজ করে তাই আর কি, না হলে তো সে 27 বছরের বুড়ো বেটা। তিথি উল্টাপাল্টা বললে তোকে 40 বছরের বুড়োর সাথে বিয়ে দিয়ে দেবো আমি, তখন দেখিস কেমন মজা হয় তোর। তিথি মুখ ভেঙিয়ে পড়ায় মন দিল। এই মেয়ের ভবিষ্যৎ কাজলের মতো অন্ধকার। হানমনেই ভাবল সে। স্যার আসতেই দুজনের ফোকাস সামনে। ক্লাস শেষে কোচিংয়ের জন্য কলেজে বসে আছে তারা। স্যার ক্লাস ছুটির পরই কোচিং করান। অ্যাকাউন্টিং পড়ে তারা। স্যারের কাছে সবচেয়ে আদরি হলো রোদেলা। রোদেলা ফেভারিট সাবজেক্ট ম্যাথ। ম্যাথও অসম্ভব ভালো সে। যে কোনো ধরনের ম্যাথ অতি দ্রুতই সলভ করতে পারে সে। রোদেলা, আজও কি তুমি ঘুম থেকে উঠতে পারোনি? আজকেও লেটে কলেজে ঢুকেছো। স্যারের প্রশ্নে রোদেলা আমতা আমতা করতে লাগলো, কারণ স্যারের সাথে একদমই মিথ্যে বলতে পারে না সে। ঠিক বাবার মতো ফিল কাজ করে তার স্যারের জন্য, আর স্যারও নিজের মেয়ের মতো ভালোবাসে তাকে। হঠাৎই ঘাড়ের বাম পাশটায় খুব করে টেনে উঠলো স্যারের। সবাই তাড়াহুড়ো করে দেখতে চাইলেই মুচকি হাসলেন তিনি। আসলে সব পার্থক্যর জন্য। মাটির শরীরে আর কত জং ধরে যায়। স্যার দুপুরে ঘুমান না আপনি, তাই হয়তো এমন হচ্ছে। সকালে দিন কোচিং 7টায়। তিথি, একই কথা কতবার বলবে? তুমি তো জানো রোদেলা সকালে ঘুম থেকে উঠতে পারে না, ওর কষ্ট হবে। মুহূর্তেই চোখ ফেটে কান্না চলে এলো রোদেলার। স্যার এত কেন ভালোবাসেন তাকে? নিজের চেয়েও বেশি কেয়ার নেন। মনে হয় যেন ওনারই মেয়ে ভুল করে অন্যের কাছে চলে গেছে। রোদেলার বাবা ব্যবসায়ী, মেয়েকে সবকিছু দিলেও টাইম দিতে পারেন না তিনি। এতে খুব মন খারাপ হয় রোদেলার, কিন্তু যতক্ষণ স্যারকে দেখে মনে হয় যেন আরেকটা বাবা দেখছে তাকে। স্যার আপনি মোটেও স্টুপিডটা চিন্তা করবেন না। রোজ সকাল 5টায় ক্যান্টনমেন্ট টহলে বের হয় উনি। রোদেলা চোখ লাল করে তিথির দিকে তাকালো। মেয়েটার পেটটা যেন আলুর চেয়েও ছোট। কোনো কথা পেটে থাকে না তার। সে আমতা আমতা করে বলল। আসলে স্যার এমনিতেই। রোদেলাকে শেষ করতে না দিয়ে হাত উঁচিয়ে থামিয়ে দিলেন রোদেলা স্যার মিস্টার আরিফুল ইসলাম। খবরদার, কোনো আর্মির খপ্পরে পড়বে না। অফিসার হলে তো আরও না। কারো ফিলিং বোঝে না তারা, রোবট সব। আরিফুলের কণ্ঠে আক্ষেপ আর রাগ ফুটে উঠল মুহূর্তেই। আর রোদেলা সেদিকে অবাক হয়ে তাকালো। কোচিং শেষে সবাই নিজের মাসিক বেতন পরিশোধ করে দিল। রোদেলাও মুচকি হেসে নিজের প্যাকেটটা বাড়িয়ে দিল স্যারের দিকে। আরিফুল সাহেব মুচকি হেসে অফিসের রুমের দিকে চলে গেলেন। আর যাওয়ার সময় ফিসফিসিয়ে দফতরিকে কিছু বলে গেলেন। রোদেলা আম্মু, স্যার তোমাকে অফিসের রুমে ডাকছেন। রোদেলা জানে তাকে কেন রাখছেন। আজকের এটাই শুধু নতুন নয়, প্রতি মাসে বেতন দেওয়ার পরই তাকে ডাকতে পাঠান স্যার। রোদেলা হাত দোলাতে দোলাতে স্যারের রুমে প্রবেশ করলো। স্যার তাকে দেখে মিষ্টি হেসে বলে, বসেন। ছেলেটাকে বলতে ভারত বোঝালে তো চলে না, বাংলাদেশও বুঝতে হয়। চুলগুলো এমনি এমনি পড়েছে তো আমার। সব অভিজ্ঞতা বুঝলি, আমি যা বলেছি মনে থাকে যেন। রোদেলা শুধু মাথা ঝাঁকালো। যদিও তার জানা যে হাসনাত আরিয়ান রোদেলার মাথায় পার্মানেন্ট ভাবে এন্ট্রি হয়ে আছে। হিসাব বিজ্ঞানে যেমন স্থায়ী সম্পত্তি প্রতিটি অঙ্কে অবশ্যই দরকার হয়, ঠিক তেমনই রোদেলাকে চালন করার জন্য হাসনাত নামক স্থায়ী মানুষের দরকার হয়। আরিফুল সাহেব রোদেলার টাকার প্যাকেটটা আর সাথে একটা কিটকেট তার দিকে বাড়িয়ে দিল। রোদেলাও খুশি হয়ে কিটকেটটা নিয়ে নিল। কিটকেটকে মানা করার সাধ্য তো রোদেলার নেই, কিন্তু টাকার প্যাকেটটা নিল না সে। প্রতি মাসেই তো দিয়ে দেন টাকাগুলো, এইবার নেব না আমি। আমি তো বললামই তোর বেতন নিব না আমি, তাও কেন নিয়ে আসিস? তো এগুলো আব্বুকে দিলে তো আব্বুও বকবে। কে বলল?
তোর আব্বুকে দিবি, তুই চকলেট খাবি। এত বেশিও টাকা না, মাসে 600। রোদেলা মাথা দুলিয়ে দাঁড়িয়ে পড়তেই আরিফুল সাহেব হাতে প্যাকেটটা গুজে দিয়ে বলল, আরে মনে করবি তোর আব্বু দিচ্ছে, আমি কি তোর আব্বু না? রোদেলা চোখ দিয়ে আবারও পানি বেরিয়ে আসছে। সে চাইলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আরিফুল সাহেব সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাংলাদেশের সকল পানি বোধ হয় তোর চোখে, নাকি মাথার পিছনে পানির ট্যাঙ্ক লাগানো, যখন তখন উল্টায়া যায় সেইটি। রোদেলা ফিক করে হেসে দিল আর খিলখিলিয়ে হেসে বলল, বোধহয় জন্মের পর যখন প্রথম চুল কাটছিল নাপিতকে তেল বেশি দিয়েছিল আমার দাদি। সেটাই তোর দাদি থেকে জিজ্ঞেস করতে হবে আমার। যখন কথা হলো রোজ রোজ এত চকলেট খেলে তো আমার জন্য দরজা আর একটা কাটতে হবে। খিলখিলিয়ে হেসে দিল আরিফুল সাহেবও। সব স্টুডেন্টরা ভাবে তিনি রাগী অনেক, তাই কেউ কথা বলে না তার সাথে। কিন্তু এই মেয়েটার কথার ঝুড়ি নিয়ে বসে থাকে সবসময়। পরম মায়া ভরে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। অনেক বড় হও, টেস্ট পরীক্ষা ভালো করে দিও, ওকে। রোদেলা মৃদু হেসে মাথা ঝাঁকিয়ে সালাম জানায় আর প্রস্থান করলো। আরিফুল ইসলামও এক ধ্যানে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। ভালো ভালো, নিজের ছেলেটা ভার্সিটিতে পড়ে, তাকে হাত খরচের টাকা দিতে কিপটামি করো, আর ওই মেয়েকে না চাইতে টাকা। আহা, শালার মেয়ে হলাম না কেন? চুপ কর তামিম, বোন হয় ও তোর। কোন জন্মের? আরিফুল ইসলাম হতাশাজনক দৃষ্টিতে তার ছেলের দিকে তাকালো। ওনার আজীবনই মেয়ের শখ, ফুটফুটে কিউট দেখতে একটা মেয়ে, কিন্তু তার বদলে সৃষ্টিকর্তা দুইটা ছেলে তার কোলে ঢেলে দিয়েছে, আর সাথে এটাও বলে দিয়েছে সন্তুষ্ট হয়ে যাও। আর কোনো বেবি হয়নি তাদের। আর ছেলে দুটো দুই নমুনা, বড়টা নারী বিদ্বেষ আর ছোটটা প্রেম কুমার। মাঝে মাঝে তার ইচ্ছে হয় দুইটাকে ব্ল্যান্ডার করে সামঞ্জস্য বিধান করেন তিনি। ওহো, ইউ আর দ্য গ্রেট বাবা। তুমি তোমার ছেলের জন্য এত ভাবো? আসলে ডাবল খাটে সিঙ্গেল শুয়ে মজা নেই, বুঝলে? আরিফুল সাহেব কটমটিয়ে ছেলের দিকে তাকালো। বেয়াদবের শেরাটন হয়েছে ছেলেটা, মুখে লাগাম ছাড়া। তাহলে খাটটা তোমার বড় ভাইকে গিফট করে দাও, ওর জন্য নিয়ে আসবো রোদেলাকে। তামিম চরম অবাক হয়ে তার বাবার দিকে তাকালো, তারপর আমতা আমতা করে বলল, কিন্তু বাবা, ভাইয়ার ক্যারিয়ার? তোমার ভাই কি তার কেরিয়ারকে বিয়ে করবে? তোমার ভাইয়ের কেরিয়ার তোমার ভাইকে জুস বানিয়ে খেয়ে নিতে বলবে। তিতিরের বিয়ে রোদেলার সাথে হচ্ছে, এটাই ফাইনাল। ওনার নামটা? নামটা আমি দিয়েছি, আমি মেয়ে হবে ভেবে সেই নাম দিয়েছিলাম। তা না হয়ে তোদের মতো দুটা অবদার্থ হলো। তো তেতু আবার ট্রাই করতেই পারতে, পাইলেও পাইতে পারতা অমূল্য রতন। আমরা কি চিৎকার করে কেঁদেছিলাম এই বলে যে সম্পত্তির ভাগিদার বাড়ায়ও না আর? আরিফুল সাহেব অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতেই সুসুরিয়ে বেরিয়ে গেল তামিম। সে বুঝতে পেরেছে আপাতত শুনি তার কুণ্ডলিতে বসে নাগিন ডান্স দিচ্ছে। সময়টা ঘোর বিপজ্জনক। রোদেলা কলেজ থেকে বেরিয়ে কিছু দূর হাঁটতেই তার চোখ এক জায়গায় জমে গেল। ইউনিফর্ম পরিহিত হাসনাতের উপর আবারও ক্রাশিত হলো সে। স্ট্রেট হেঁটে আসছে সামনের দিকে, বুকের উপর বেজে তার নামটা লেখা, হাসনাত আরিয়ান। কাঁধ আর বুকের কাছে কিছু স্টার, সুদর্শন আর সুপুরুষ লাগছে তাকে। রোদেলার বুকের মাঝে হারমোনিয়াম বাজছে, যার গান সে বাইরে থেকেও শুনতে পাচ্ছে। হাসনাত সামনের দিকে তাকাতে এই পিচ্চি মেয়েটাকে দেখলো সে। দুপাশে বেনি আর কলেজ ড্রেসে আরো বেশি পিচ্চি লাগছে তাকে। হঠাৎ মেয়েটার ড্রেসের দিকে তাকাতে ভ্রু কুচকে গেল হাসনাতের। এইটা কি পড়েছে মেয়েটা? অ্যাফরন না চামচিকা বাদরের পাখা? অ্যাফরনের সামনের সব বোতামগুলো খোলা, বাতাসে সেইটা হাওয়ায় হাওয়ায় ড্যান্স করছে। ওড়নাটা গলায় গিট লাগিয়ে পিছনে ফেলে দিয়েছে, যেন মনে হচ্ছে গলায় ফাঁসি পড়েছে সে। পুরো দুনিয়া খালি, সে গলার পর্দা নিবারণ করছে। নাক ফুলিয়ে দাঁত পিষে সামনের দিকে পা বাড়ালো সে। হঠাৎ মেয়েটার হাতের বইটা ধপ করে পড়ে গেল। হাসনাত দৌড়ে গিয়ে মাটিতে পড়া থেকে বাঁচিয়ে মাথায় ঠেকিয়ে সালাম করলো বইটা। মুহূর্তে রাগ উঠে গেল তার। দাঁতে দাঁত পিষে কটমটিয়ে বলল,